সে ফের মুখ ঘুরিয়ে গলা ফাটিয়ে চেঁচানো শুরু করে। ইহাবও তাল মেলায়। অতসীর টেনশনে কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। দরজার ফাঁক গলিয়ে এই দৃশ্য দেখে ইজানের বাঁধন থেকে মুক্ত হয়ে ছুটে আসে অনিন্দিতা। ব্যস্ত হাতেই আজকে একদিকে নিয়ে অন্য হাতে চটজলদি ইহাবকে কোলে আনে। মেকি হেসে বলে, সরি, একটু চোখের আড়াল করেছিলাম আর এদিকে চলে এসেছে। এক্সট্রিমলি সরি বলে সে চটপট পা চালিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই দেখা মিলে রেগে বোম্বে পরিণত হওয়া ইজানের। সে অনিন্দিতাকে টেনে আনে রুমে। ছেলেদের নামিয়ে দিয়ে বলে, ওদের আনলে কেন? অনিন্দিতা জ্বলন্ত চোখে তাকায়। ফাজলামু হচ্ছে নাকি এখানে? বিয়ে ভাঙার আরো উপায় আছে। আমার ছেলেদের কেন এসবে টানছেন? ইজানের ভুরু কুচকে যায়। বিরক্ত হয় সে। আমার ছেলে মানে? বলো আমাদের ছেলে। বলবো না। ইজান তাতে দাঁত পিষে দাঁত চেপে ধরে বলে, বলো, না হলে আমি আবার ওদের ওই রুমে রেখে আসবো। এবার একদম ওই সাদাদের মাথার উপর। অনিন্দিতা আটকে ওঠে। এই লোকের বিশ্বাস নেই। দেখা গেল সে আদতেই সাদাত নামের ভদ্রলোকের মাথায় ছেলেদের চড়িয়ে দিয়েছে। ও তড়িঘড়ি করে বলল, আমার ছেলে না ওরা। ওরা হচ্ছে আপনার, আমাদের ছেলে। ঠিক আছে, এবার বলো আনলে কেন? সব তো ঠিকঠাক চলছিল। অনিন্দিতার একটা হাত আপনা আপনি মাথায় উঠে আসে। বিছানায় ধপ করে বসে বলে, কি মুসিবতে পড়লাম আল্লাহ! কেন, কি হয়েছে? আপনি দয়া করে এসব ফাউল বুদ্ধি নিজের কাছে রাখুন আর শরৎ ভাইকে প্রস্তাব পাঠাতে বলুন। অতসী রাজি থাকলে মামু কখনো দ্বিমত করবে না। ইজান তেতে ওঠে। সে বলবে শরৎকে পাগলে পেয়েছে। ও ঝাঁঝালো গলায় বলল, কেন? আমি বলবো কেন? সে আসবে, এসে বলবে, ভাই আপনার একমাত্র শালিকে আমি ভালোবাসি, আপনি দয়া করে তাকে আমার হাতে তুলে দিন, তারপর আমি রাজি হব, অনুমতি দেব। এরপর সে আসবে প্রস্তাব নিয়ে। অতসী কি এত তুচ্ছ তাচ্ছিল্য করার মতন কেউ? অনিন্দিতা আতঙ্কিত চোখে তার দিকে চেয়ে। একসময় সে ধপ করে শুয়ে পড়ে বিছানায়। হাই হুতোষ করে ওঠে। আল্লাহ গো, কার পাল্লায় পড়লাম! ছেলে দুটোর রক্ষে নেই। ইজান উঠে দাঁড়ায়। ইয়াজ আর ইহাবকে রেখে আসে অতসীর রুমের সামনে। ফিরে এসে নিজেও শুয়ে পড়ে অনিন্দিতার কাজ ঘেঁষে। সে কাল রাতে এখানে এসেছে। সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই শুনল পাত্রপক্ষ হাজির। বইয়ের গালে ঝটপট একটা চুমা বসিয়েও কটাক্ষ করে বলল, ওই সাদা একটু নাকানি চুবানি খাক। 32 বছরের বুড়ো হয়ে এসেছে কিনা আমার সুইট 16 শালিকে বিয়ে করার স্বপ্ন দেখতে। অতসীর 18 হয়ে গেছে। ওই একই হলো। শরৎ গোটা একটা রাত শুধু ছটফট করে কাটালো। সকাল উঠে সে চলে গেল বাসার কাছের একটা ব্রিজে। সেখানে রেলিং নেই। নিচে একটা সরু স্রোথির নদী বয়ে চলেছে। যেন সময়ের সঙ্গে পাল্লা দিতে দিতে একসময় হয়রান হয়ে থমকে গেছে, ঠিক শরতের জীবনের মতন। শরতের বাবা নেই। মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, এখন অবসরে। ঘরে তার একটা ছোট বোন আছে, তবে সে বয়সে অতসীর বড়ই হবে। 3 জনকে নিয়ে শরৎ একটা ফ্ল্যাটে থাকে। টাকা পয়সার অভাব হয়নি কখনো। বোনের বুটিক শপ আছে। আর কোনো দরকার পড়লে ইজান তো আছে। প্রথম প্রথম তার এসব কর্মকাণ্ড তার মা শায়লা বেগম সহ্য করতে পারতেন না। শরৎ পড়ালেখায় ছিল দুর্দান্ত। চেষ্টা করলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারত, কিন্তু অকালে রাজনীতিতে জড়িয়ে সে মায়ের সব স্বপ্ন জলাঞ্জলি দিল। শায়লা বেগম তার সঙ্গে কম বোঝাপড়া করেননি, তবে ততদিনে ছেলের রাজনীতিতে পুরোদমে মজে গেছে, গা ভাসিয়ে দিয়েছে সম্পূর্ণ। তাই তিনি শত চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। শেষমেশ তার দেখা হলো ইজানের সঙ্গে। সে এত অমায়িকভাবে তাকে বোঝালো, বলল শরৎকে সে কখনোই জোর করবে না। যদি কখনো শরতের এসব থেকে মন উঠে যায়, তবে সে কখনোই শরৎকে আটকাবে না। শরৎ তার নিজের ভাইয়ের মতন। নিজের স্বার্থ রক্ষার্থে জোর জবরদস্তি সে কখনোই করবে না। সেই মুহূর্ত থেকে শায়লা একটু স্বস্তিতে আছেন, কিন্তু আজকাল ছেলের চালচলনে বিস্তর তফাৎ লক্ষণীয়। বিশেষ কোনো কারণবশত সে উদাসীন হয়ে থাকে সারাটাক্ষণ। আজ যখন সে ব্যগ্র পায়ে বেরিয়ে গেল, তিনি তখন কল লাগালেন সোজা মনিমের কাছে। ইজানের ফোনটা বেজে উঠল সশব্দে। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিতে নজরে ভাসে মনিমের নাম। ইজান দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে মনিম বলে, শরৎ ভাই তো দেবদাস হয়ে যাচ্ছে ভাই, কিছু করুন। কোথায় ও? আন্টি বলল ব্রিজের ওপর বসে আছে। সাংঘাতিক ব্যাপার। আন্টিকে বলো নজর রাখতে, বিরহে না সুসাইড করে বসে। মনিম হকচকায়। কি বলছেন ভাই? এসব বললে তো আন্টি টেনশন করবে। আচ্ছা তাহলে বলিস না, তুই দ্রুত বাসার সামনে আয়, অতসীকে পাঠাচ্ছি আমি। মনিম কল কাটে। ইজান বেরিয়ে আসে রুম থেকে। দেখতে পায় বসার ঘরে শুধু জাফর বসে আছেন।
অতিথিরা খানিকক্ষণ আগেই বিদায় নিয়েছেন। অতসীর রুমে যেতেই দেখলো সে গলা থেকে গয়নাগাটি খুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। গরমে নাকি অসহ্য লাগছে। এজেন হই হই করে ওঠে। এ কি অতসী, এমন করছো কেন? জলদি নেকলেসটা পরো, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব ভাইয়া? আমার এখন এনার্জি নেই, অসহ্য লাগছে। কেন, ছেলে পছন্দ হয়নি? অতসী অসহায় চোখে তাকায়, ব্যথিত গলায় বলে। না। কেন, অন্য কাউকে পছন্দ? ইজান বুড়ো নেচায়। অতসী হাসফাস করে ওঠে। সবটা তো ইজান জানাই, তবুও কেন লজ্জা দিচ্ছে। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে, বিজ্ঞার মতন ঘাড় নাড়িয়ে বলেন, বুঝি বুঝি, সব বুঝি। দয়া করে আবার সুন্দর করে রেডি হও। কোথায় যাব ভাইয়া? দেখতেই পাবে, তুমি রেডি হও। অতসীকে ভাবনার সাগরে ধাক্কা দিয়ে ফেলে নির্বিকার চিত্তে বসার ঘরে চলে যায় ও। জাফর আদনানকে বেশ চিন্তিত মনে হচ্ছে। চোখ মুখে স্পষ্ট চিন্তার বলি রেখা। ইজান বুঝতে পারল বিয়ে সম্পর্কিত কোনো কারণে তিনি মর্মাহত। খুব সম্ভবত এই 32 বছর বয়সী লোকটার 18 বছর বয়সী অতসীকে পছন্দ হয়নি। না হওয়াটাই স্বাভাবিক। তার উপর এই বিয়েতে অতসী নিজেই রাজি হয়। ইজান একটা সোফায় বসে। সোফার পেছন থেকে মচমচে শব্দ শুনতে পেয়ে একবার উকি দেয়। দেখতে পায় তার 2 গুণধর পুত্র চিপসের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করছে। এটা তাদের রিওয়ার্ড বাবার পক্ষ হতে। ইজান পিঠ টান টান করে বসে, বেশ গম্ভীর গলায় বলে, কোনো কিছু নিয়ে টেনসড? জাফর সামান্য হেসে বলেন, তেমন কিছু না, শরীরের অবস্থা ভালো না। ভেবেছিলাম মরার আগে মেয়েটাকে বিয়ে দিয়ে যেতে। এত খুঁজে একটা যোগ্য পাত্র পেলাম, কিন্তু সে বয়সের এইটুকু ফারাক দেখে মানা করে দিয়েছে। বলতে বলতে ভদ্রলোক একটা হতাশ নিঃশ্বাস ফেলেন। ইজান কপাল কুঁচকায়, বিরক্ত চেপে রেখে বলে, দুনিয়ায় তো ছেলের অভাব নেই আঙ্কেল, শুধু শুধু চিন্তা করবেন না। রুমে যান, রেস্ট নিন। উনি উঠে চলে যান বেডরুমে। আফরোজা তখন রান্না করে। অনিন্দিতা তাকে ব্যস্ত রাখছে এক প্রকার। তন্মধ্যে অতসী বেরিয়ে এলো। পরনে সকালের পরা একটা খয়েরি কাতান শাড়ি, শুভ্র মুখশ্রীতে সামান্য প্রসাধনীর ছোঁয়া। ইজান পায়ের উপর পা তুলে বলল, যাও যাও, বাইরে মুনিম অপেক্ষা করছে। অতসী হাম মুখ বনে প্রশ্ন ছড়ে, কিন্তু যাবোটা কোথায় ভাইয়া? তোমার হবু বরের কাছে। মুনিম গাড়ির দরজা খুলে একপাশে দাঁড়িয়ে বলল, নামুন ছোট ভাবি, ওই যে শরৎ ভাই বসে আছে। অতসী লজ্জায় হাসফাস করতে করতে সাবধানে গাড়ি থেকে নামলো। মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া। পরপরই ও গুটি গুটি পায়ে এগিয়ে যায় ব্রিজের দিকে। সূর্যের কিরণ আস্তে পড়ছে ধরণীতে। তার উপর শাড়ি পরায় অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। অগিয়ে দাঁড়ালো শরতের পিঠ বরাবর। ভাবলো ভাউ বলে চেঁচিয়ে একবার চমকে দিবে, কিন্তু পর মুহূর্তেই মাথায় এলো বেচারা যদি ভয়া নদীতে পড়ে টড়ে যায় তখন অতসীর কি হবে? সে বিয়ে করবে কাকে? তাইও বেশ দূরত্ব রেখেই ব্রিজের কাজ ঘেঁষে বসে পড়ে। তারপর জুতো খুলে আস্তে ধীরে পা ঝুলিয়ে দুদিকে হাত প্রসারিত করে আয়েশি ভঙ্গিতে বসে। শরৎ তখন শূন্যে চেয়েছিল। হঠাৎ কোনা চোখের নজরে ধরা পড়ল একজোড়া ফর্সা পা। শরৎ অমনি চোখ তুলে পাশ ফিরে অবিশ্বাস্য গলায় আওড়ায়, তুমি? অতসী পা নাড়াতে নাড়াতে বলে, হ্যাঁ আমি। তুমি এখানে কেন? শরতের ভাবমূর্তি পাল্টে যায়। বিস্ময়ের বদলে অক্ষি কটরে হানা দেয় একরাশ ক্ষোভ। এমনি এলাম। দায়সারা কণ্ঠ পেয়ে রন্ধ্রে রন্ধ্রে রাগ ছড়িয়ে পড়ে শরতের। সে না হয় চাপা স্বভাবের, মেয়েটা একটু চেষ্টা করলেই তো তাকে বুঝতে পারে। বুকে চিনচিনে ব্যথা নিয়েও রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে, বিয়ে ঠিক হয়ে গেছে? না, পাত্র পছন্দ হয়নি। অতসী, জি? তুমি হঠাৎ এমন করে পাল্টালে কেন? আহত স্বর। অতসী আর চোখে তাকিয়ে ঢোক গিলে। লোকটা চোখ টলমলে, নোনাচল টয়টম্বর। যে কোনো সময় কেঁদে দেওয়ার আশঙ্কা আছে। অতসীর হৃদয় কাঁপে, তবু এক বিন্দু নুয়ে পড়ে না। আগের ন্যায় জবাব দেয়, আপনি বাধ্য করেছেন? আমি কি করেছি বলো? কিছু করে থাকলেও সরি। তোমাকে হাট করা আমার ইন্টেনশন ছিল না কখনোই। হ্যাঁ, প্রথম প্রথম তুমি বিরক্ত করলে অসহ্য লাগতো, এখন তো লাগে না। তুমি প্লিজ বিয়েটা করো না। আহা, বললাম তো এই লোককে পছন্দ হয়নি। শরৎ চুপসানো মুখে চেয়ে রয়। অতসীর মন গলে এবার গম্ভীর গলায় বলে, কিন্তু বিয়ে আমি করবই। শরৎ মাথা নুয়ে চাপা নিঃশ্বাস ফেলে। অতসী তার এমন নুয়ে পড়া দেখে বিরক্ত হয়। শাড়ির আঁচল তুলে কপালের ঘাম মুছে বলে, আপনি খুব নির্বোধ শরৎ। শরৎ ভরকালো না, শান্ত রইল। মুহূর্তের মাথায় সে দূরত্ব ঘুচালো। অতসীর ডান হাতটা প্রবল অধিকারবোধ সহিত মুঠোয় ভরে কম্পিত স্বরে আওড়ায়, সুবোধ হওয়ার সুযোগ দাও অতসী।
বিকেলের শুরু তখন। নিধাকে সূর্যের তির্যক রশ্মি উত্তাপ মিশ্রিত। রাস্তার ধুলোবালি উড়ে আসছে অল্প স্বল্প বাতাসের ঝাপটার সঙ্গে। সদ্য শাড়ির আঁচলে ঘাম মুছেছিল অতসী, অথচ ক্ষণকাল গড়াতে না গড়াতেই আবার মসৃণ ললাট বেয়ে সরু ঘামের রেখা নেমে এসেছে গাল অবধি। হাতটা তখনও খসখসে এক হাতের মুঠোয় বন্দি। মানুষটা মন প্রাণ দিয়ে উত্তরের অপেক্ষা করলো অনেকক্ষণ, তবে অতসীর পক্ষ হতে কোনো পূর্ণ ইঙ্গিতে মিলল না মিলল কোনো ইশারা। সে যেন কোনো জড়বস্তু অথবা মূর্তি। শরৎ আর অযথা অপেক্ষা করে সময় নষ্ট করতে চাইল না। ব্যগ্রভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পরপরই ঝুঁকে অতসীর 2 হাত টেনে ধরে অতসী উঠতে বাধ্য হয়। শরৎ চটপট তার জুতো জোড়া সামনে এনে রাখে, বলে, পড়ো। অতসী বেমর, তবে অক্ষরে অক্ষরে পালন করে শরতের আদেশ। শরৎ এবার এগিয়ে আসে, খসখসে রুক্ষ হাতের আঁচলে পুনরায় ভরে অতসীর কোমল হাতখানা। তারপর একচিত্তে হাঁটা ধরে তাকে নিয়ে। শায়লা তখন টিভিতে সিরিয়াল দেখছিলেন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে দেখা হয় না, এই সিরিয়ালটা মিস যায়। তাই বিকেলবেলা অবসর সময় কাটানোর এটাই তার প্রধান উপায়। আজ বাসা খালি। ছেলেটা কোথায় যে বের হলো এই অসময়ে বলেও যায় না কোথাও। তপ্ত একটা নিঃশ্বাস ফেলে টিভির স্ক্রিনে সম্পূর্ণ মনোযোগ টালতে চাইলেন তিনি, কিন্তু হায় বিধিপাম। টান টান উত্তেজনামূলক পার্টে এসে কলিং বেলটা বেজে ওঠে বিকট শব্দে। বাসায় দরজা খোলার মতন আর কেউ নেই। অগত্যা শায়লাকে উঠতে হলো। হেলে দুলে তিনি গেলেন দরজার কাছে, গলা উঁচিয়ে। কে? বলার সঙ্গে দরজার দূরবীনেও চোখ রাখলেন উনি। দেখতে পেলেন তার ছেলে দাঁড়িয়ে। তাকে দেখেই জবাবের আশা না করে উনি সিটকিনি নামালেন। তবে এবার থতমত খেয়ে গেলেন। শরৎ একা নয়, পিছনে একটা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে। পরিধানের কাতান শাড়িটা কাঁধের ওপর টানা। দেখতে মায়াবী মেয়েটিকে দেখে মুহূর্তে নিঃশ্বাস আটকে এলো শায়লার। বুক চেপে টেনে হাঁক ছুড়লেন, শরৎ, তুই বিয়ে করে ফেলেছিস? শরৎ ভেবাচেকা খেল। চটজল দিয়ে গিয়ে সে মাকে ধরল। শায়লার পিঠ থেকে শক্ত কাঠের দরজায় জোরে শ্বাস ফেলেন একবার। শরতের গলা শুকিয়ে আসে, চিৎকার করে, আমা, এমন করছো কেন? বিয়ে করিনি তো। আল্লাহ, কি হলো তোমার? শায়লা বুঝি রূপ ফিরে এলো। কোনো মতে নিজেকে দাজস্থ করে বাঁকা চোখে তাকালেন। তীরের মতন তীক্ষ্ণ এক বাণী ছুড়লেন, তুই মিথ্যা বলছিস? আমা, আমি কখনো মিথ্যা বলি তোমার কাছে? ছেলের অসহায় কণ্ঠের কথা শায়লা বিশ্বাস করে নিলেন অনায়াসে। পরপরই তার শানিত দৃষ্টি ছুটে দরজার বাইরে দণ্ডায়মান মেয়েটির উপর। তার চেহারায় স্পষ্ট আতঙ্ক। শায়লা সেসব পরোয়া করলেন না, কাটকাট গলায় শুধালেন, কে এই মেয়ে? শরৎ জবাব দিল, বলছি তো, আগে ভেতরে আসতে দাও। অতসী কাঁপছে থরথর করে। সম্পূর্ণ শরীরে যেন ভূমিকম্প সংঘটিত হয়েছে। শরৎ তার এমন ভাবমূর্তি থেকে ভরকে গেল। মেয়েটা তো একটু আগেও তার সঙ্গে চটপট দেখাচ্ছিল। এত দ্রুত সাহস ফুরুত? সৎ ভরসা দিতে বলল, ভয় পেও না, ভেতরে আসো, আম্মা কিছু বলবে না। অতসী গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে। শরৎ তাকে বসতে বলে ড্রয়িং রুমের সোফায়। শায়লা পিছন পেছন আসেন। আগাগোড়া সবটা গভীর প্রণিধান সহকারে মেয়েটিকে দেখে নেন। বসেন তার ঠিক উল্টো দিকের সোফায়। শরৎ টিভি বন্ধ করে বসে মায়ের পাশে। সিঙ্গেল সোফায় তখন অতসী একা। ঘরমাক্ত মুখশ্রীতে অসহায়ত্ব ফুটে উঠছে। সামনে বসা ভদ্রমহিলার বয়স আন্দাজ করা দায়। দেখে মনে হওয়ার কথা নয় তার এত বড় একটা ছেলে আছে। শরৎ বলতে লাগলো, আম্মা, ও অতসী, ইজান ভাইয়ের শালী, মানে অনিন্দিতা ভাবির বোন। শায়লার চোখ মুখ শিথিল হয়, তবে মনে সন্দেহ দূর হওয়ার নয়। উনি শান্ত সুরে বললেন এবার, ওহ, ইজানের শালি, ভালো ভালো। শরৎ ঘাড়ে হাত বুলায়। কিভাবে কি বলবে ভেবে পায় না। শায়লা আচমকায় তার দিকে ফিরেন। সোজা ভাষায় জিজ্ঞেস করেন, ব্যাপারটা কি বলবি? আম্মা, বিয়ে করব। কি? বসার ঘরটা কেঁপে ওঠে শায়লার চিৎকারে। অতসী আলগোছিয়ে কানে হাত চাপে। সরাসরি কানে হাত দিলে খারাপ লাগবে। ভদ্রমহিলা এইটুকুতে শখ খান বোধহয়। তবে এখানে শখ খাওয়ার কি আছে অতসী ভেবে পেল না। বিবাহযোগ্য একটা ছেলে ঘরে আছে, সে বিয়ে করবে না নাকি? শরৎ অবিচলত। মায়ের এরূপ আচরণের সঙ্গে সে তার বোন অভ্যস্ত। তবে সমস্যাটা হচ্ছে অতসীকে নিয়ে। সে একবার ভয় পেলে বেঁকে বসতে কতক্ষণ। শরৎ আহত স্বরে বলে, আম্মা, এমন করছো কেন? আমি কি কোনোদিন বিয়ে করব না? করবি তো করবি। বিড়বিড় করে বিলাপ জুড়েন শায়লা। অতসী মাথা নামিয়ে ফেলে। সেইখানেই শায়লা তার দিকে তাকান, বলেন, এই মেয়েকেই করবি? হ্যাঁ আম্মা। সহজ স্বীকারোক্তি পুত্রর। জননী বড্ড অবাক হলেন, বললেন, আমাকে না হয় সহজ সরল পেয়ে মানাতে পারলে, কিন্তু মেয়েকে যে তুলে আনলি, মেয়ের মা বাবা কি
করবে তার আন্দাজ আছে? শায়লা আবার কপাল কুঁচকালেন, হতাশ গলায় বললেন, ভাবতেও অবাক লাগে আমার ছেলে এমন করেছে। শরৎ কপাল চাপড়ায় বলে, আম্মা কিসব বলছো? তুলে আনবো কেন? ও স্বেচ্ছায় এসেছে। এমন হলে এটাকে ভাগিয়ে আনা বলে শরৎ? এটা শুনতে আরো জঘন্য লাগে। শরৎ দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে, শীতল কণ্ঠে মাকে বোঝাতে চায়, ভাগিয়ে আনিনি, এমনি এসেছে। বলছে না আজই বিয়ে করব। তবে বিয়ের বাদ্রি এটাই, সামনে বিয়ে করলে ওকেই করব। শায়লা আর চোখে অতসীর দিকে চেয়েছিলেন। মেয়েটা এমন জড়সড় হয়ে বসে আছে কেন? তাকে ভয় পাচ্ছে? ব্যাপারটা মানতে পারলেন না শায়লা, গলা ছেড়ে ডাকলেন, তা মেয়ের নাম কি? অতসী নতমস্তকে মিনমিন করে জবাব দেয়, অতসী। কি করো? পড়াশোনা। কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। বয়স কত? 2 মাস আগে 18 হয়েছে। এবার আটকে গেলেন শায়লা, চোয়াল ঝুলে পড়ে তার। এত ছোট? অতসী আইঢাই করে ওঠে। শরৎ নড়ে চড়ে বসে, বলে, ও তো ছোট না, এখন বিড়াল সেজে বসে আছে বলে বুঝতে পারছো না। সুচিতা বুটিক থেকে ফিরে সন্ধ্যার পর, কিন্তু আজ বিকেলেই তাকে ফিরতে হলো মায়ের জরুরি তলবে। ফোন কলে শায়লা কিছুই জানাননি, শুধু বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আলাপচারিতা আছে, তাও শরৎ সম্পর্কিত। সুচিতা তাই এক প্রকার দৌড়ে দৌড়ে বাসায় এসেছে। মেইন দরজা তখন খোলা। সুচিতা ঢুকতেই দেখতে পেল সোফায় একটি অপরিচিত নারী মূর্তি। পেছন থেকে পূর্ণবয়স্ক এক নারী মনে হলেও সে যত সামনে গেল বিস্ময় তার মুখের ভাষায় হারিয়ে গেল। তার অতি অল্প বয়সী একটি মেয়ে বসা, পরনে শাড়ি, গলায় একটা সিলভার রঙের নেকলেস, কানে ম্যাচিং ছোট দুটো ঝুমকো, হাতে আবার অন্য রঙের চুড়ির সমাহার, চুলগুলো খোপায় বন্দি। দেখতে মারাত্মক রকমের সুন্দরী মেয়েটাকে সুচিতার নিকট কিশোরী মনে হচ্ছে। সে গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, আম্মা। শায়লা রান্নাঘরে ফ্রোজেন পরোটা ভেজে তরকারি সমেত প্লেটে সাজাচ্ছিলেন। মেয়ের হাঁক ডাক শুনতে পেয়ে তিনি দ্রুত কাজ সারলেন। প্লেট হাতে তুলে বড় বড় পা ফেলে হাজির হলেন ড্রয়িং রুমে। শরৎ কপাল কুঁচকে বোনের দিকে চেয়ে, সে সামনে বসে আছে, তবুও তাকে এক প্রকার উপেক্ষা করছে সুচিতা। অতসী ফ্যাকাশে মুখ তাকালো শরতের দিকে। বেচারির ভয় বাড়ছে ক্রমশ। সুচিতাকে দেখে শায়লা বলতে লাগলেন, এসেছিস? বস বস, দেখ তোর ভাই কি কাণ্ড ঘটিয়েছে। শরৎ কাতস্বরে ডাকে, আম্মা। চুপ। চোখ পাকান শায়লা। সুচিতা ব্যাগ রেখে ধপ করে ভাইয়ের সামনে বসে অতসীর দিকে চোখ রেখেই বলে, কি কাণ্ড, বিয়ে টিয়ে ডান? অতসী ভেবেছে প্রশ্নটা তার উদ্দেশ্যেই করা, তাই সে ঘন ঘন দুবার ডানে বামে মাথা নাড়ে। অকারণে সুচিতার হাসি পেয়ে যায়। শরতের দিকে তাকিয়ে ফিসফিস করে, এটাই অতসী। শরৎ ঘাড় নাড়াতেই সে তার জবাব পেয়ে যায়। শায়লা তন্মধ্যে ধমকে ওঠেন, এই শরৎ, টি টেবিলটা আন জলদি। দেখছিস না প্লেট হাতে দাঁড়িয়ে আছি। শরৎ তড়িঘড়ি করে ছোট্ট টি টেবিল টেনে আনে অতসীর সামনে। শায়লা প্লেটটা সেখানে রাখলেন। অতসীর উদ্দেশ্যে হঠাৎ নমনীয় স্বরে বললেন, খাও, পাত্রপক্ষের জন্য নিশ্চয়ই দুপুরে খাওয়া হয়নি। অতসী ফেল ফেল করে তাকিয়ে রয়। বিব্রত হওয়ার বদলে অদ্ভুতভাবে ভেতরের সব অশান্তি, অস্বস্তি দূর হতে শুরু করে। শায়লা আবার তাগেদা দেন, খাও খাও, লজ্জা পেও না। ও আমার মেয়ে সুচিতা, শরতের ছোট বোন, তবে তোমার বড়। সকালে 1 কাপ চা পেটে জুটেছিল। নানান ব্যস্ততায় আর কিছুই খাওয়া দাওয়া হয়নি অতসীর। পেটের ভেতর মেঘের মতন গুড়গুড় গর্জন হচ্ছে। ক্ষীণ সেই প্রকট হওয়ার আগেই অতসী জড়তা ঠেলে প্লেটে হাত রাখলো। সুচিতা হঠাৎই কৌতুক স্বরে বলল, আমি কিন্তু তোমাকে ভাবি রাখতে পারবো না। অতসীর হাত থেমে যায়। সুচিতা তা দেখে হাসতে হাসতে বলে, কারণ তুমি আমার চেয়ে গুণে গুণে 3 বছরের ছোট। আমি তোমাকে নাম ধরেই ডাকবো। অতসীর আটকে রাখা দমটা বাহিরে আসে শেষমেশ। শরৎ চোখ বুজে গায়ে লিয়ে দেয়। শায়লা ত্রস্ত পায়ে আরেকটু এগিয়ে আসেন। অতসীর অন্য কাঁধ থেকে পেঁচিয়ে ধরা শাড়িটা সরিয়ে দেন, বলেন, যা গরম পড়েছে না, তুমি তো ঘেমে গেছো পুরো। ভয় পাচ্ছ না কি? আমি কিন্তু মোটেও জল্লাদ প্রজাতির মহিলা নই। শরৎ মুখ কুচকে হেসে ফেলে। সুচিতা হাসে শব্দ করে। অতসী হাসতে পারে না লজ্জায়। অতসী যে শরতের বাসায় তা জানতে বেশিক্ষণ সময় লাগেনি জানেন। মনিমদের বাসার ভেতর ঢুকতে দেখেছে, খবরটাও সাথে সাথেই দিয়ে দিয়েছে। তাই ইজান এই খবর শুনে তাকে ফিরে আসতে বলল।
তারপর ঘন্টাখানেক পর কল লাগালো শরতের ফোনে। শরৎ তার কল আশা করেনি। ঠোঁট চেপে সে স্ক্রিনে তাকিয়ে তাকে কতক্ষণ। পরপরই অদম্য শ্বাস বুকে চেপে সে কল রিসিভ করে। ওপাশ হতে থমথমে কণ্ঠ শোনা যায়। কিরে, অতসী নাকি তোর সঙ্গে? জি ভাই। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিস। আচ্ছা ভাই। ফোনটা ওকে দে। দুরু দুরু বুকে ফোনটা অতসীর পানে বাড়িয়ে দেয় শরৎ। অতসীর খাওয়া তখন শেষ। ফোন কানে ঠেকাতে ইজানের হাসির শব্দ শোনা যায়। সে হাসতে হাসতে বলে, কেমন লাগলো শ্বশুরবাড়ি? অতসীর ঠোঁট কামড়ে হেসে বলে, ভালো। সন্ধ্যার আগে বাপের বাড়ি ফিরে এসো, না হলে খবর আছে। যাই হোক, বলেছিলাম না শরতের মতন ছেলেকে জব্দ করা ছাড়া উপায় নেই। না হলে দেখতে এ সারা জীবন ভ্যাবলাকান্তের মতো শুধু তাকিয়েই আছে। অতসীর দম আটকানো হাসি গিলে ফোন কাটায়। শরৎ ফোন পকেটে পুরে বলে, তোমাদের কথাবার্তা বাকি আছে? তুই একটু রুমে যা ভাইয়া। শরৎ ভুরু বাঁকিয়ে তাকায় সুচিতার দিকে। শাইলাও তালা মেলান। যা, গোসল করিসনি তো? গোসলটা অত্যন্ত কর, শীত আসার আগে। যাচ্ছি আম্মা, যাচ্ছি। শরৎ গমগমে স্বরে কথাটা বলে তাকে থামিয়ে দেয়। ধূপধাপ কবদম ফেলে রুমে চলে যায়। শোনো মেয়ে, আমি কালকেই তোমার বাসায় প্রস্তাব নিয়ে যাব। পাত্রী যেহেতু ঠিক, সেহেতু দেরি করা মানে নেই। তোমার আমাদের পছন্দ হয়েছে? জি জি। নার্ভাস হচ্ছ কেন? তাহলে সুন্দরভাবে বলো। জি। এবার ঠিক আছে। শাইলা চওড়া হাসেন। তার হাসি দেখে অতসীও ঠোঁটে দিয়ে হেসে দেয়। সন্ধ্যার সাজে সজ্জিত তখন চারপাশ। শরৎ রাস্তায় দাঁড়িয়ে রিক্সা ডেকে অতসীকে উঠে বসতে বলে। অতসী উঠে চেপে বসে একাধারে। শরৎ নিচে উঠে এবার সাবধানে অতসীর আঁচল টেনে নিজের কোলের উপর রাখে। রিক্সা চলতে শুরু করেছে ততক্ষণে। শরতের পা দুটো বোধহয় বেশি লম্বা, জায়গা হচ্ছে না। গুটিয়ে না রাখলে অতসীরও অস্বস্তি হবে। শরৎ পড়েছে বেকায়দায়। ব্যাপারটা অতসী যেন মুহূর্তে ধরে ফেলল। তার কুচকানো মুখের অভিব্যক্তি বোঝে অতসীর কাছে জলের মতন সহজ। মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, যেচে হাত ধরলে সমস্যা নেই, খালি পায়ে পা লাগলে সমস্যা। শরৎ ধরতে পারে তার কটাক্ষ। তপ্ত নিঃশ্বাস ফেলে আরাম করে বসে এবার গগন পানে চেয়ে বলে, কি বললো আম্মা? তেমন কিছু না, কালকে আমাদের বাসায় যাবেন উনি। টু ফাস্ট। ফিসফিসিয়ে বলে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে শরৎ। অতসীর ব্রুযুগল বেঁকে যায়। ভারেকে গলায় জানতে চায়, কেন বিয়ে করবেন না? করব, তুমি আরেকটু বড় হও। আর চোখে তাকায় শরৎ। অতসী একই কণ্ঠে শুধায়, আর কত বড় হওয়া লাগবে? দৈবাত শরতের ঠোঁটের কোণে বেঁকে ঝলমলে এক চমৎকার হাসির দখলদারিত্ব নজরে আসে। অতসীর মুগ্ধ হওয়ার কথা, কিন্তু চাপার আগে সে ভেতরের অনুভূতিটুকু প্রকাশ করতে চাইল না। শরৎ আলতো করে তার হাত ছুঁয়ে বলে, বেশি না, আরেকটু। হবে না, বাবা চাই জলদি আমার বিয়ে দিতে। শরৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বাইরে থেকে দেখতে যেমন, ভেতর থেকে তার চেয়েও বেশি এলোমেলো। অতসী, আমাকে বুঝতে তোমার সময় লাগবে, সামলাতে আরো বেশি। অতসী সোজা তাকায়। আধোয়ালায় শরতের অগোচরে তার দৃষ্টি ঝাপসা হচ্ছে। মুহূর্তেই ফুঁসে উঠে বলে, ঠিক আছে। তুমি এত জেদি কেন অতসী? তুই একবার কি রাগালাম বদলা নিতে একদম হৃদয় দখল করে নিলে? অতসী চুপ রইল। শরৎ হঠাৎই একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো। নিজের ভেজা চুল মুছতে শুরু করলো অতসীর পরিধানের সুন্দর শাড়িটার প্রান্তভাগ দিয়ে। অতসী তবুও নিশ্চুপ রইল, কোনরূপ বেকার দেখালো না। কিন্তু যখন শরৎ একদম কাজ ঘেঁষে তার কাঁধে হাত রাখলো, তখন তার নাজুক হৃদয় মস্তিষ্কের সকল রাগ বুড়িগঙ্গার জলে জলাঞ্জলি দিয়ে বসলো যেন। সে ঠোঁট উল্টে তখন বলল, শরতের বাচ্চা, কালই বিয়ে করব আমি। শরৎ দুর্বোধ্য হেসে ক্ষীণ গলায় বলল, ঠিক আছে, মেনে নিলাম তোমার জেদ। খুশির উঁচু পেটটায় নীলিন দৃষ্টিতে চেয়ে আছে নিবরাস। একসময় তার ডান হাতটা সেখানে উঠে আসে সযত্নে। ভেতরে যিনি আছেন তিনি নাকি একটু পরপর কিক করছেন। খুশির ব্যথা লাগলো, প্রকাশ করছে না। নিবরাসের নিবিড় ধ্যান ভাঙে খুশির চঞ্চল গলায়। আমার মনে হচ্ছে ছেলে হবে। সে নিশ্চয়ই ফুটবলার হতে চায়, না হলে এত সুন্দর করে কিক মারছে কি করে? নিবরাস চাপা হাসে, পেটের উপর শব্দ করে চুমু খেয়ে বলে, ভুল বললে, আমার মেয়ে কিক মেরেছে, ভেতরে থাকতে চাইছে না। সে পেটের কাছে মুখ এগিয়ে বেড়বিড় করে, এবার মা কবে আসবেন বাবার কোলে বলুন তো?
শরতের মা কিছুটা ছটফটে কৌতূহলে, ধৈর্যের পরিমাণও অতিমাত্রায় ক্ষীণ। তাই তো তিনি পরদিন বিকালেই হাজির হলেন জাফর আদনানের বাড়িতে। সুচিতার সঙ্গে এসেছে নিজ ইচ্ছে, শুধু ছেলেটাকে টেনে হিস্ট্রে আনতে হয়েছে। এসেছেও একদম ক্যাজুয়াল কাপড়ে চোপড়ে, পরনে কালো সাদা চেক শার্ট, ভেতরে ধপধপে সাদা টি শার্ট। এই গরমে কেউ এসব পরে? জঙ্গলি একটা। বিড়বিড় করে ছেলেকে গালি দিয়ে কলিং বেল চাপালেন শায়লা। শরতের 2 হাতে মিষ্টির প্যাকেট, চেহারায় কিছুটা অস্বস্তি। জানা মতে অনিন্দিতা আজও খন্দকার নিবাসে ফেরেনি, অর্থাৎ পান্ডা দুটো আর তাদের বাপও এখানেই রয়েছে। দরজা খুলল অনিন্দিতা, হাস্যোজ্জ্বল মুখে শায়লাকে দেখে সালাম দিল, যেন তোর জন্যই অপেক্ষা করছিল। শায়লা সালামের জবাব দিয়ে বললেন, তুমি? আন্টি, আমি অনিন্দিতা। ওহো, ইজানের বউ। ছবিতে দেখেছি তো, কিন্তু তুমি তো ছবির চেয়ে বেশি সুন্দর বাস্তবে, তাই চিনতে পারিনি। ভেতরে আসুন আন্টি। শায়লা খুশিতে গদগদ হয়ে ভেতরে ঢুকলেন। সুচিতার উনি সানন্দে বসলেন ড্রয়িং রুমে। শরৎ ইতস্তত করতে করতে অনিন্দিতার হাতে মিষ্টির প্যাকেটগুলো ধরিয়ে দিল। ক্ষীণ গলায় জানতে চাইল, ভাই কোথায়? মামুকে নিয়ে আসছে। শরৎ জমে গেল। অতসীর বাবা আসছেন। তাকে দেখে এতকাল স্বাভাবিক নির্ভেজাল এক ভদ্রলোক মনে হলেও আজ হঠাৎ করেই তার ভেতরটা ভয়ে সিটিয়ে যাচ্ছে। কপালে সূক্ষ্ম ঘামের রেখা উদয় হয়, হাত দিয়ে তা মুছে পিছু ঘুরে শরৎ কণ্ঠনালীতে কিলবিল করছে একটা বাক্য, কিন্তু না হওয়া শ্বশুরের ভয়ে আতঙ্কে গলা চিরে তা আর বেরোলো না। অনিন্দিতা মিটমিট হেসে রুমে চলে যায়। ইয়াদ জাফরের বিছানায় ঠিক মাঝখানে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। সে ব্যতীত এই রুমে এই মুহূর্তে আরো 4 জন উপস্থিত, জাফর, আফরোজা, ইজান আর ইহাব। ইহাব বাবার কাঁধে, ইজান কথা বলছে জাফর আদনানের সঙ্গে। শরৎকে উনি দেখেছেন, তবে এতটাও গভীরভাবে চেনেন না যে মেয়েকে সোজা তার হাতে তুলে দিবেন। ইহাব বাবার চুল খামচে ধরে নাক ঘেঁষে 2 হাত উঁচু করে তাকে ধরে রেখেছে ইজান। ছেলে কাঁধে উঠে নাচানাচি করছে, অথচ বাপের মুখ চোখ অত্যন্ত গভীর। ইজান মাথা নাড়িয়ে বলতে লাগলো, শরতের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই আঙ্কেল। ও আর মুনিম আমার কাছে ইমাদ ইয়ামিনের মতোই। আপনি সময় নিন, চাইলে আলাদা করে খোঁজ খবরও নিন। জাফর আদনান মলিন মুখে স্মিত হেসে বললেন, আর দরকার নেই, তোমার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওর পরিবার? ওনারা বাইরে বসে আছেন, কথা বলে দেখুন আঙ্কেল। আন্টির মতন অমায়িক মানুষ আমি খুবই কম দেখেছি। আফরোজা নীরব ছিলেন এতক্ষণ, এবারে মুখ খুললেন, জলদি চলো, ওনারা বসে আছেন। জাফর উঠে দাঁড়ালেন। ওনারা বেরিয়ে যেতেই চটপট পায়ে রুমে ঢুকে অতসী। ইয়াজের তসটসে গালে কয়েকটা চুমো বসিয়ে নিচেও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল তার পাশে। বসার ঘরে যা কথাবার্তাই হোক তাতে তার কোনো আগ্রহ নেই। বিয়েটা আসলেই হলো। শায়লা প্রাণবন্ত এক ব্যক্তিত্বের অধিকারী। এই যেমন আলাপচারিতার 8 ঘন্টার মধ্যেই তিনি জাফরের মন গলিয়ে ফেললেন। জাফর দোটানা কাটিয়ে উঠলেন যেন। শেষমেশ মনস্থির করলেন মেয়ের বিয়ে এখানেই দিবেন। তা অবশ্য তার চেহারার প্রসন্ন হাসি দেখে শরৎ আন্দাজ করে ফেলল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিক ওদিক চাওয়াচাই করতেই দেখতে পেল অদূরেই যান দাঁড়িয়ে। ইচ্ছাকৃত নয়, ছেলের কারণে। সে বসতে দিচ্ছে না, বসলে চুল টেনে চেঁচাচ্ছে। শরতের কেন যেন হাসি পেল। ভাইকে সে এমনটা কখনো দেখেনি, দেখবে বলে আশাও করেনি। ঠিক সেইক্ষণেই ইজানের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর তীরের বেগে ছুটে আসে। শরৎ ভরকায়। ইজান চোখের ইশারায় উঠতে বললে আলগোছে উঠে তার পাশে চলে যায়। ইজান ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, তোর যে এমন মতিগতি আগে তো বুঝিনি ভাই। চুপ, এভাবে এসেছিস কেন? এটা তোর শ্বশুর বাড়ি নাকি মামার বাড়ি? শরৎ হম্বিতম্বি করে উঠল। ইজান ফের কটমট চোখে চেয়ে পড়ল, এই কাপড় পরে বিয়ে করবি? আজই করা লাগবে। কাল না তুই অতসীকে কথা দিয়েছিস? শরৎ মাথা চুলকে বিড়বিড় করে, মেয়েটা আরো তেদর। এ কথা সোজা ইজানের কানে তোলার কি দরকার ছিল? ইজান বলল, বস গিয়ে, কাজী আনাই আমি। শরৎ চটজলদি আগের জায়গায় গিয়ে বসে। একটু পর জাফর আবার আলাপ তুললেন, আমার একমাত্র মেয়েও। আমার শরীরের অবস্থা তেমন ভালো না, যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করলে ভালো হয়। ইজান চায়নি। সে আরেকটু এগিয়ে এসে বলল, তাড়াহুড়োর দরকার নেই আঙ্কেল, অতসী আরেকটু বড় হোক। শরীরের তো গ্যারান্টি নেই বাবা। বিষাদ মুখে বলে ওঠেন জাফর। ইজান দৃঢ়কণ্ঠে বলে, তাহলে এক কাজ করা যায়, বিয়ে পড়িয়ে রেখে দিন না হয়, অতসী আরেকটু বড় হলে আয়োজন করা যাবে। জাফর সন্তুষ্ট হলেন কিনা বোঝা গেল না। পিটিহারা মেয়েদের বিয়ের বেলায় অনেক ঝড়ঝাপটা আসে, রিস্ক নিতে ইচ্ছুক নন তিনি। তাই খানিকক্ষণ ভেবে মাথা দুলালেন, সম্মতির সূচক। বললেন,
তবে তাই হোক আপা, আপনার আপত্তি নেই তো? না ভাইজান, একদম আপত্তি নেই। শায়লার চেহারাটা দেখালো চাঁদের মতন উজ্জ্বল। বাউন্ডুলে ছেলেটা যদি এবার সূত্রই মুনিম কাজী সমেত হাজির হয়। অতসীকে যখন জানানো হলো আজই তার বিয়ে, তখন সে খুশিতে আটখানা হয়ে ইজানকে গুনে গুনে 10 বার ধন্যবাদ জানায়। বিয়ের ব্যাপারে তার এই অতিমাত্রার বেহুদা আগ্রহ দেখে অনিন্দা খানিকটা বিরক্ত। এত তাড়া কেন তার, বেশরম কোথাকার। অতসীকে আর আলাদা করে নিজের মতামত জানানোর সুযোগটুকু দেয়া হলো না। তার পূর্বে অনিন্দিতা তার মাথায় লাল রঙের একটা ওড়না চাপিয়ে দিল। সবাই বগল দাবা করে তাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। চঞ্চল অতসী তখন বনে গেল নিশ্চুপ পাতায় কাতর প্রায়। কি অদ্ভুত মুহূর্ত! শরতের গায়ের শার্ট, তার গায়ে সাধারণ একটা সাদা রঙের কামিজ। কোনো দিক দিয়ে কি তাদের বর্ব মনে হচ্ছে? একদমই না। কিন্তু সবাই তাদের দিকে অতি উৎসাহ নিয়ে চেয়ে আছে। কাজী নিজের কাজ শুরু করলেন। একাধারে কি বলে গেলেন, তার এক অংশ অতসীর কানে প্রবেশ করল না। সে বিমূঢ়তায় নিজেকে মুড়িয়ে রাখল যেন। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ চলেই এলো। কাজী বললেন, বলো মা, কবুল। অতসী বোধ হলো তার গলা চেপে ধরেছে কেউ। বিয়ে ব্যাপারটা যতটা সহজে নিচ্ছিল, ব্যাপারটা ঠিক তার উল্টো। না হলে সামান্য 3 অক্ষরের একটা শব্দ বলতে তার কণ্ঠরোধ হচ্ছে কেন? কাজী তাগেদা দিলেন, সঙ্গে বাকিরাও। অতসী শেষমেশ দম আটকে বলেই ফেলল, কবুল। 1 বার 2 বার 3 বার। অতঃপর সে এক লম্বা দম টানে। এবার পালা শরতের। বেচারার কপালে ঘাম জমেছে, দারুণ নার্ভাস। তবুও কাজী কবুল বলতে বলার প্রায় সঙ্গে সঙ্গে সে 3 বার শব্দটা উচ্চারণ করে ফেলল। সবাই মিষ্টিমুখ করালো তাদের। অতসী মিষ্টি মুখে তুললেও বটে, কিন্তু চিবোতে পারল না, বরঞ্চ কান্না পেল। মুহূর্তেই সে মুখ ঢেকে হু করে কেঁদে উঠল। অদূর থেকে তা দেখে ভেবাচাকা খায় শরৎ চাপা স্বরে ডাকে, অতসী, অতসী, কি হয়েছে? মেয়েটার কান্না করাটা তার কাছে অস্বাভাবিকই লাগছে। আজও সে লাফাচ্ছিল বিয়ে করার জন্য। শায়লা তখন ব্যতিব্যস্ত পায়ে পুত্রবধূর নিকট এগিয়ে এলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না করছো কেন মা? তুমি তো এই বাড়িতেই থাকছো, তোমার মা বাবা সবাই আছেন, কান্না করো না। এই বাড়িতেই থাকছো কথাটা কর্ণগোচর হতেই অতসীর কান্না থেমে যায়। হকচকে উঠে প্রস্ত ছুড়ে, কি এই বাসায় থাকবো মানে? আজ তো শুধু বিয়ে হয়েছে মা, তুমি আরেকটু বড় হলেই আয়োজন করে তোমায় ঘরে তুলবো। কান্না পুরোদমে থেমে যায় তার। থমথমে মুখে তাকায় শরতের পানে। শরৎ ভেবে পায় না অমন দৃষ্টির মানে। বুড়ো নাচাতেই অতসী মুখ ঝামটা মেরে অন্যদিকে তাকায়। শরৎ রাতের খাবার খেয়ে চলে গেছে। আফরোজা রান্নাবান্না করেছেন যথাসাধ্য। ওরা যাওয়ার পরপরই অনিন্দিতার ফোনে কল এলো, শরতের ফোন। ভাবি, অতসী কথা বলছে না, প্লিজ ওকে ফোনটা দিন। অনিন্দিতা আহমক বনে যায়। শরতের কণ্ঠে উদ্বিগ্নতা, বোঝাই যাচ্ছে বিশাল পেরেশানিতে আছে। অনিন্দিতা চটপট অতসীর রুমে হাজির হলো। দরজাটা ভিড়িয়েই রাখা ছিল। ভেতরে ঢুকেই দেখতে পেল ঘরের অবস্থা বেহাল। এদিক ওপর কাপড় চোপড় ছিটিয়ে ছিটিয়ে আছে। একটা সুটকেসও পড়ে আছে এক কোনায়। অনিন্দিতা চক্ষু চড়ক গাছ তা দেখে। এই মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পায়তারা করছিল, তবে অতসী বিছানায় শুয়েছিল, চোখ দুটো বন্ধ। অনিন্দিতা বলল, এই নে শরৎ ভাই কথা বলবে। কিন্তু আমি বলবো না। অতসী বোন আমার, তোর কি হয়েছে বলতো? ওরা যাওয়ার পর থেকে এমন মনমরা হয়ে আছিস কেন? অনিন্দিতা তার পাশে বসে মাথায় বুলিয়ে নরম গলায় জানতে চায়। অতসী ধপ করে উঠে বসলো, গম্ভীর গলায় বলল, বিয়ে হয়ে গেছে না, আমাকে নিল না কেন? অনিন্দিতা কপাল চাপড়ায়। ফোনের ওপাশে শরৎ দারুণ হতভম্ব, বিরক্ত এই মেয়ের কথায়। সে গমগমে প্রকট স্বরে অপর প্রান্ত হতে বলল, ভাবি, তাকে বলে দিন সংসার করার মতো বড় সে এখনো হয়নি। বিয়ে করব কথা দিয়েছিলাম, করেছিও। এখন যেন কোনো উল্টাপাল্টা আবদার না করে। খট করে সংযোগ বিচ্ছিন্ন হয়। অতসী আবার শুয়ে পড়ে বালিশে মুখ গুজে। ফেচপেচ কান্না তুলে বলে, এই লোক এমন কেন আপি? অনিন্দিতা ভেবেচাকা খায়। কেমন? আমি যে রাগ করলাম, রাগ না ভাঙিয়ে নিজেই রাগ করে বসলো। আমি কখনো ওনার বাড়ি যাব না। তোর মতলবটা কি অতসী? এত তাড়াহুড়ো কেন শ্বশুর বাড়ি যাওয়ার? একটা কাজও পারিস না ঠিক মতন। অতসী বিড়বিড় করলো, পড়াশোনা চাইতে পাতিল মাজা সহজ আপি, দুদিনেই শিখে ফেলবো। অনিন্দিতা তাকে আর ঘাটল না। সে জানে অতসী রাগ পুষে রাখতে কাঁচা। কাল সকালে নিজেই চেঁচে শরৎকে কল দেবে। তার স্বভাব এমনই। খুশির পেন উঠতে নিঃশ্বাসের নিঃশ্বাস আটকে এলো। কে এক শ্বাসরুদ্ধকর অবস্থা। খুশি কখনো মুখ ফুটে বলেনি তার ব্যথা হচ্ছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে। সে পুরো 10টা মাস হাসি মুখে কাটিয়েছে, কিন্তু শেষ বেলায় সে তার এক একটা চিৎকার যেন নিঃশ্বাসের ভেতরটা
নাড়িয়ে দিল। কতটা যন্ত্রণা পাচ্ছে সে, তা নিবরাস একটু হলে অনুধাবন করতে পারল যেন। ভাগ্যিস সে তখন বাসায় ছিল, না হলে যদি একা সামলাতো কি করে। খুশিকে নিয়ে হসপিটালে আসতে ওদের বড়জোর 15 মিনিট লেগেছে। গাড়িতে বসে ডাক্তারকে ফোন দিয়েছে নিবরাস। খুশিকে যখন ওটিতে ঢোকানো হলো, নিবরাস স্পষ্ট দেখলো খুশির চোখের কোণে জল জমে আছে। সে কিছু বলতে চাইছিল, সুযোগ পায়নি। এসব ভেবে নিবরাসের হৃদয় ছটফটি ওঠে। মেয়েটা কেন মনের কথা বলে গেল না। বুকে হাত চেপে মেঝেতে বসে পড়ে নিবরাস। অপেক্ষা সুখবরের, অথচ ভেতরটা যাতনায় ফাঁপা। দীর্ঘক্ষণ শেষে কান্নার শব্দ শোনা যায়। চিকন ক্ষীণ স্বরের কান্না, বাচ্চার কান্না, নিবরাসের বাচ্চা। খাবির আধ ঘন্টা আগে এসে পৌঁছেছে। ও এগিয়ে এসে নিবরাসের কাঁধে হাত রাখলো। নিবরাস উঠে দাঁড়ালো। ওটি থেকে একজন নার্স বেরিয়ে এলো, একা নয়, হাতে একটা সফেদ রঙের তোয়ালে মোড়ানো বাচ্চা। সে এগিয়ে এসে বাড়িয়ে দিল বাচ্চাটাকে, বলল, স্যার আপনার মেয়ে। মেয়েকে বুকে চেপে ঘুম পাড়াচ্ছে নিবরাস। আজ তার বয়স 4 মাসে পড়ল। 4টা মাসে দারুণ দারুণ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছে নিবরাস। খুশির বেলায়ও তাই। খুশির রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো নিবরাস ঘর জুড়ে পায়চারি করছে। দরজায় হেলান দিয়ে সেই দৃশ্য দেখতে খুশির এত ভালো লাগলো, মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যটি ভেসে উঠেছে তার সম্মুখে। নিবরাস হাঁটতে হাঁটতে এক পলক খুশির দিকে তাকালো, মৃদু কণ্ঠে জানতে চাইল, কি দেখছো? খুশি মাথা নাড়িয়ে হাসে, এগিয়ে এসে বলে, কিছু না। নিবরাস অনুভব করে তার আঙুলে জ্বলছে। খুশির দিক থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকালো সে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আর খামচে ধরছে বাবার আঙুল। নিবরাস আফসোস করে ওঠে, মা মেয়ে নখ দিয়ে আমাকে জখম করে খালি। ঘড়ির কাঁটা যেন মহাব্যস্ত। না হয় চোখের পলকে দিনের পর দিনের, মাসের পর মাস, সুদীর্ঘ বছর কয়েক কিভাবে অনায়াসে কেটে গেল। কামিনীর রুমের কোনায় একটা ঘর, ছোটখাটো সজ্জিত। ভেতর বড়জোর একজনের জায়গা হবে, তবুও ঠেলে ঠুলে দুজনে ঢুকেছে। বাইরে বড় বড় করে লেখা পান্ডাস হাউস। ভেতরে 2 পান্ডার বাস, যদিও তাদের ঠিক মতন জায়গা হয় না। একই রকমের 2টো ঘর থাকা সত্ত্বেও তারা একটার ভেতরেই থাকে। ঘর কিনে দিয়েছে তাদের 2 চাচ্চু। অনিন্দিতা ভাত মাখাতে মাখাতে বলল, ইহাব বের হও। ইহাব মুখ বের করলো। হা করতেই মা মুখে ভাত তুলে দিল। এক লোকমা খেয়েই সে আবার ভেতরে ঢুকে পড়ল। চেঁচিয়ে বলল, আর করব না। একটু বাকি বাবা, এমন করে না। মায়ের ডাক উপেক্ষা করে সে ইয়াসকে ঠেলতে লাগলো। আধস্বরে বলল, ভাই কাবে। ইয়াজ বেচারা নিজের ভাগ্যটুকু সবেই শেষ করে এসেছে, কিন্তু ইহাবের ঠেলানোর বিপরীতে সে কিছুই করতে পারল না। ইহাব তাকে ঠেলে ঘরের বাইরে পাঠিয়ে দিল। তার অন্যতম হাতিয়ার কান্নাকাটি। মাকে দেখে সে ভ্যাবা করে কেঁদে উঠল। 2 হাত বাড়াতেই মা তাকে কোলে তুলে সান্ত্বনা দেওয়া শুরু করলো। ইহাবের উদ্দেশ্যে বকা ছুড়ে দিল ইয়াজের কানে কানে, না হলে অন্যজন খেপবে। ইহাব সেইখানে আর বেরোলো না। মা ভাইকে নিয়ে বাইরে যেতে এসে গুটি পুষ্টিরে পায়ে বেরিয়ে আসে। দাদুর রুমটা তখন খালি। সে চটপট দাদুর বিছানায় উঠে বসে, হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে। খেলতে খেলতে সে ক্লান্ত। মা আসার আগে একটু ঘুমিয়ে পড়া যাক। অনিন্দিতা রুমে ঢুকলো বই হাতে। ইয়াজের নাকি পড়তে মন চাইছে। আপ্লুত হয়ে সে তাই অ আ ক খয়ের বই নিয়ে আসলো। ইয়াজকে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজেও বই মেলে বসলো। ইহাবকে টেনে তুলে বলল, কিসের ঘুম, এখন পড়ার সময়। ইহাব মুখ কুচকে ভাইয়ের দিকে তাকায়। মন তো চাইছে ইয়াজের সুন্দর কালো চুলগুলো টেনে ধরতে, কিন্তু মা যদি তার গালায় বসায় দুটো। বলো, তোমার বাবার নাম কি? ইয়াজ চঞ্চল গলায় বলল, ইদান। হয়নি, পুরো নাম বলো। বলো, আব্রাহাম খন্দকার। ইয়াজ ঠোঁট ফুলিয়ে বলল, অন্ধকার। ইহাব তার কথা ধরতে পারল। সে সবসময় সব শব্দে দ টেনে আনে। ইহাব বুক ফুলিয়ে গর্ব সহকারে ভাইয়ের ভুল ধরিয়ে দিল। অন্ধকার। অনিন্দিতা মুখ কুচকায়, বলে, না না না, এইভাবে হবে না। এরকম করে উচ্চারণ করলে তো স্কুলে ভর্তি করবে না। ইয়াজ মায়ের কথা শুনে ভারী দুঃখ পেল। অন্যদিকে ইহাব একবার মায়ের গতিবিধি লক্ষ্য করে চট করে বিছানা থেকে নেমে পড়ল। উদ্দেশ্য মা বাবার রুমে গিয়ে শুয়ে থাকা, পড়াশোনা গোল্লাই যাক। কিন্তু দরজার কাছে আসতেই কেউ তাকে শূন্যে তুলে দেয় কাঁধে। ইহাব খুশিতে আত্মহারা। বাবা এসেছে। নিচু হয়ে সে বাবার গলা জড়িয়ে ধরে চুলে নাক ঘষে ঘষে ডাকে, বাবা আ আ। ইজানের বুকে প্রশান্তির হাওয়া বয়। এই আধস্বরের বাবা ডাকটাই এত শান্তি কেন? ও এগিয়ে যেতে যেতে বলে, কি করে আমার বাবারা? ঘুম। ইহাব জবাব দেয়, কি ঘুম পেয়েছে? ইহাব মাথা নাড়ায়। ইজান তাকে কাঁধ থেকে নামায়।
দুদিকে নেয় দুই ছেলেকে। বই বন্ধ করে উঠে দাঁড়ায় অনিন্দিতা। ইজান বসে বলে, কি পড়াচ্ছিলে? কি পড়াবো? ওরা তো বাবা মায়ের নামই বলতে পারে না, এমন হলে ওরা স্কুলে ভর্তি হবে কিভাবে? ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে। ছেলেরা একসময় নেমে যায়। ছুট লাগায় ইয়ামিনের রুমে। ইজান নিজের রুমে আসে। অনিন্দিতা সেই ফাঁকে শরবত বানিয়ে আনে। রুম তখন আবছা অন্ধকারাচ্ছন্ন। ইজান ইচ্ছাকৃতই বাতি জ্বালায়নি। অনিন্দিতা অন্ধকার হাতড়ে তাকে ডাকলো, ইজান কোথায় আপনি? এদিকে আসো তো একটু। বারান্দা থেকে সুগভীর আহ্বান ভেসে আসে তার। অনিন্দিতায় গ্লাস হাতে চটজলদি সেখানে যায়। ইজান পিঠ দিয়ে দাঁড়িয়ে তার দিকে। রেলিংয়ে দুই হাত রাখা, কিছুটা চিন্তিত দেখাচ্ছে। গ্লাসটা চেয়ারের ওপর রেখে শক্ত পিঠের ওপর আলতো স্পর্শে হাত রাখলো অনিন্দিতা। শান্ত গলায় ডাকলো, ইজান। ইজান জবাব দেয় না। হাত বাড়িয়ে হেঁচকা টানে তাকে নিজের নিকট টাকনে। বুকের সঙ্গে তাকে মিশিয়ে চেপে ধরে রেলিংয়ে ধিমে আসা স্বরে জিজ্ঞেস করে, তোমার ক্লান্ত লাগে না? অনিন্দিতা দুই ধারে মাথা নোড়ায়। তার সত্যি ক্লান্ত লাগে না, কখনো না। এই অনি, তোমার মাস্টার্সের পরীক্ষা কবে? দেরি আছে। অনি? জি। ইজানের ওষ্ঠপুঠে দুষ্টু হাসির রেখা উদয় হয়। উদ্বেল কণ্ঠে বলে, আমার একটা প্রিন্সেস চাই অনি। ছেলেগুলো স্কুলে চলে গেলে ঘর খালি হয়ে যাবে না? সিজারের পর থেকে মাঝে মধ্যে কোমরের পাশে ব্যথা হয়। কষ্ট হলেও ছেলেদের মুখের দিকে চেয়ে সেই দুঃখ অদ্ভুতভাবে লাঘব হয়েছে অনিন্দিতার। তবে আজকের ব্যথাটা একটু ভিন্ন। বাড়িতে তেমন কেউ নেই। কামিনী গেছেন বোনের বাড়িতে, কটা দিন থেকে আসবেন। ইজান সেই সকালেই বেরিয়ে গেছে। সামনের বছর তার নির্বাচন। এখন থেকেই কাজ গোছানো শুরু করেছে। ইয়ামিন ব্যস্ত। বাড়িতে বেকার বসেছিল একমাত্র ইমাদি। আপাত দৃষ্টিতে তাকে দেখে বেকারই মনে হয়েছিল অনিন্দিতার, কিন্তু বেচারার আজকের দিনটা যে বিশেষ উপলক্ষে বরাদ্দ ছিল তা সে জানত না। অনিন্দিতা তার কাছে গিয়ে অনুরোধ করলো একবার হসপিটালে পৌঁছে দিয়ে আসতে। ড্রাইভার নিয়ে একা গেলে ইজান রাগারাগি করবে। ইয়াজ আর ইহাবকে সুজালার কাছে রেখেও বেরিয়ে পড়ল। ইমাদ ইচ্ছে করেই আজ ড্রাইভারকে সঙ্গে নিল না, নিজেই বসলো ড্রাইভিং সিটে। পাশের সিটে উঠে বসলো অনিন্দিতা। বলল, চলো ইমাদ। ভাবিমণি, আজ একজনের সঙ্গে দেখা করাবো। কে? দেখতে পারবে হাসার পথে। আপনারা বেবি প্ল্যান করছেন আবার? অনিন্দিতা বিব্রত হলো। বেশ সহজ হতে সামান্য হেসে বলল, হাজবেন্ডের আশা আছে। ডক্টর বেশ স্বাভাবিক গলায় বললেন, একবার টেস্ট করিয়ে নিন, না হয় নিশ্চয় হওয়া যাবে। অনিন্দিতা কেবল ঘাড় কাত করে সম্মতি জানালো। টেস্ট সে একাই করতে পারবে। ইমাদ বাইরে বসেছিল। অনিন্দিতা টেস্ট করিয়ে বেরিয়ে এলো। রিপোর্ট আসতে সময় লাগবে। গাড়িতে বসতে তার হাতটা স্বয়ংক্রিয়ভাবে পেটের উপর উঠে এলো। আচ্ছা, এখানে কি কেউ আছে? হয়তো না। মাঝ রাস্তায় গাড়ি থেমে গেছে, টের পায়নি অনিন্দিতা। সে নিজস্ব ভাবনায় মশগুল। দরজা আটকানোর প্রকট শব্দ কর্ণগোচর হতেই তার ধ্যান ছুটে। ছিটকে উঠে পিছু ফিরতে নজরে ভাসে অচেনা এক নারীর মুখশ্রী। নিধি কাচুমাচু মুখে তড়িঘড়ি করে বলে, সরি ভাবিমণি, এক্সট্রিমলি সরি। ইমাদ হাঁসফাঁস করছে। এ নিধিটাও না সবসময় চঞ্চলতা। ফোঁস করে নিঃশ্বাস ফেলতে অনিন্দিতা কপাল কুঁচকে তার দিকে তাকায়। গাড়িতে হুট করে একজন অপরিচিত মেয়ে ঢুকে বসে আছে। তার দিকে তাকানোটা অস্বাভাবিক কিছু নয়। ইমাদ গাড়ি ফের স্টার্ট দেওয়ার ক্ষণেই অনিন্দিতা দারাজ কণ্ঠে জানতে চাইল, ও কে ইমাদ? ভাবিমণি, ও নিধি। আর কি আর? তার সম্পূর্ণ পরিচয়টা দাও ইমাদ। শুধু নাম জেনে কি করব? ইমাদ আশ্চর্য হয় অনিন্দিতার হঠাৎ গম্ভীরতায়। অবাক তাই স্টিয়ারিং চেপে ধরে শক্ত করে। অবাক স্বরে প্রশ্ন ছুড়ে, ভাবিমণি, এভাবে কথা বলছো কেন? অনিন্দিতা তার প্রশ্ন এড়িয়ে যায়। সিট বেল্ট খুলতে খুলতে বলে, গাড়ি থামাও। ইমাদ হতভম্ব। গাড়ি থামাতে বাধ্য হয়। অনিন্দিতা চটপট নেমে পেছনের দরজা খুলে নিধির পাশে উঠে বসে। নরম গলায় বলে, এবার চালাও। ইমাদের আটকে রাখা দমটা এবার বুক ছেড়ে বেরিয়ে আসে। অনিন্দিতা সরাসরি তাকায় নিধির পানে। সুন্দর মায়াবী একটা মেয়ে, ফকফকা ফর্সা গায়ের রং, লম্বাও মানানসই। ইমাদের সঙ্গে বেশ মানিয়েছে। ও গলা ছেড়ে বলল, তোমার বিশেষ পরিচয়টা কি নিধি? তুমি কি আমার যা? নিধি লাজুক হাসে। ইমাদ বলেছিল ভাবিমণি অত্যন্ত অমায়িক। ইমাদের কথা শতভাগ সত্য। জি। বাহ, মিষ্টি কণ্ঠ। তোমার পছন্দ আছে ইমাদ? ভাবিমণি, একটা রিকোয়েস্ট। সামনে থেকে আইঢাই করে উঠল ইমাদ। বিলম্বহীন বলতে লাগলো, মামুনিকে প্লিজ এখন কিছু জানিও না। আমার ইন্টার্নশিপ পরেই আমি সব জানাবো। ইন্টার্নশিপে তার বহু দেরি। বলা বাহুল্য সে মেডিকেলে পড়ছে।
অন্যদিকে ইয়ামিন পড়ছে বিশ্ববিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিকের পর যেন দুই ভাই দুই প্রান্তে ছিটকে পড়েছে। অনিন্দিতা ফিক করে হেসে ফেলল, পিঠ এলিয়ে দিল সিটে, ক্লান্ত গলায় বলল, ঠিক আছে, বলবো না। তবে মামুনির কিন্তু একটা শখ আছে, দুই ছেলেকে একসঙ্গে বিয়ে দিতে চায় উনি। আচ্ছা, ইয়ামিনের কেউ আছে নাকি? ইমাদ হঠাৎই অন্যমনস্ক হয়। ইয়ামিন সে সবটাই মানিয়ে নিয়েছে, আবেগী দুঃখ সামলে উঠেছে। আপাতত ভার্সিটিতে হাসি মুখেই যায় আসে, কখনো তার মন খারাপ দেখে না ইমাদ। বন্ধু বান্ধব পেয়ে ভালোই দিন কাটছে তার, তবে প্রেম ভালোবাসা এসবের দিকে তার ঝোঁক নেই। রয়েছে কেবল সমুদ্র সম অনীহা। বাবা। জি বাবা। আমি ঘুমাই ভাইয়ের সাথে, সকাল কেন দেখি তুমি পাশে। ইজান কেসে উঠল, তার কাশির তালে রুমটাই যেন কেঁপে উঠছে। ইয়াদ চটজলদি বিছানায় চড়ে বাবার পিঠে হাত বোলায়। ইহাব পানি আনার জন্য একটা জবরদস্ত দৌড় লাগাচ্ছিল কি, ঠিক তখনই বাবার কাশি থেমে গেল। এতে সে খানিকটা হতাশ হলো। বাবা কেন আর একটু কাশতে পারলো না? সে পানি এনে দিলে থামতো না হয়? ইজান কি বলবে ভেবে পায় না। ইয়াজ এখনো উত্তরের আশায় ফেলফেলিয়ে তাকিয়ে আছে। ওরা মাঝে মধ্যে দাদুর কাছে ঘুমাতে যায়, তবে তা কালভাদ্রে। মা বাবার সঙ্গে থাকলে তারা দুই ভাই বিছানার ঠিক মাঝখানে গলাগলি করে ঘুমায়। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় সে বিছানার এক প্রান্তে আর ভাই আরেক প্রান্তে, মাঝখানে মা বাবা। এমনটা কেন হয়? তন্মধ্যে অনিন্দিতা চলে আসায় ইজান যেন হাঁপ ছেড়ে বাঁচে। উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে, ইয়াজ কি যেন প্রশ্ন করেছে অনিন্দিতা, একটু উত্তরটা দিয়ে দাও। বলেই সে তড়িঘড়ি পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনিন্দিতার হাতে দুটো দুধের গ্লাস, সেগুলো টেবিলে রেখে ইয়াজকে কাছে টেনে বলল, কি প্রশ্ন বাবা? সে একই ভঙ্গিতে চটপটে কণ্ঠে মাকে প্রশ্নটা শোনালো। প্রশ্ন শুনে অনিন্দিতারও কাশি ওঠার জোগাড়। সে নজর লুকিয়ে চাপা নিঃশ্বাস ফেলে। ভদ্রলোকটা ওয়াশরুমে গিয়ে বেঁচে গেছে, ফ্যাসাতে ফেললো তাকে। অনেক ভেবে চিনতে জবাব দিল, বাবা বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তো, তাই ভয়ে মাঝে এসে শোয়ে। আমি মানা করে দেব তাকে। ইয়াজ মায়ের গলা জড়িয়ে ধরল, মুখ গুজে বলল, না না, বাবা কষ্ট পাবে। ইহাব টলমল চোখে মায়ের দিকে চেয়ে ঠোঁট ভেঙে সে কোনো মতে উচ্চারণ করল, মা আদল। তাদের কথা স্পষ্ট হচ্ছে সবে, মাঝে মাঝে দু একটা শব্দ ছুটে যায়। অনিন্দিতা তাকেও বাম হাতে কাছে টানে। এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে ফোলা দুই গালে দুইটা করে মোটা চারটা চুমো খায়। তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঠোঁটের কোণে প্রস্থ এক হাসি টেনে বলে, মাকে দাও এবার। ডক্টরের সঙ্গে ফোনে আলাপ হয়ে জানের। সে জানে অনিন্দিতা হসপিটালে গিয়েছিল, ব্যস্ততার জন্য সে সঙ্গ দিতে পারেনি, না হলে সে কখনোই বউকে একা ছাড়তো না। আজ সে নিজেই গেল রিপোর্ট আনতে। ডক্টর তাকে দেখে মিটিমিটি হেসে বললেন, অভিনন্দন মিস্টার খন্দকার। ইজান মাথা চুলকে রিপোর্ট দেখে নিল শুধু, কোনো মতে বাড়ি ফিরল সে সেদিন। অনিন্দিতাকে সামনে বসে সে স্তব্ধ চোখে তাকে দেখে গেল কতক্ষণ। এই অনুভূতি তো নতুন নয়, পূর্বেও তাকে এখন সুখানুভূতি নির্বাক বানিয়ে দিয়েছিল এই মেয়ে। ও অনিন্দিতাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, তুমি এত ভালো কেন অনি? প্রিন্সেস চাইলে আমার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। অনিন্দিতা স্মিত হেসে মুখ গুজে রাখলো তার প্রশস্ত বুকে। ইয়াজ সিদ্ধান্ত নিল সে আজ থেকে দাদুর কাছে ঘুমাবে। সেই সিদ্ধান্তে সে জানালো ইহাবকে, কারণ তাকেও এটা মানতে হবে। মায়ের পরীক্ষা শেষ হওয়ার পর আস্তে আস্তে তার শরীর ফুলে যাচ্ছে। পায়ের ব্যথায় সে রাতে ঠিকমতো একটু ঘুমোতে পারে না, প্রচণ্ড ছটফটানিতে নির্ঘুম রাত কাটায়। ইয়াজ তাই ভাবলো ওরা দাদুর রুমে থাকলে মা হাত পা ছড়িয়ে ঘুমাতে পারবে, বোন আসার পর না হয় তারা আবার ফিরে আসবে। সেই সিদ্ধান্ত নিয়েছে নিজে নিজে। এ নিয়ে তার আফসোস নেই, তবে একটু মন খারাপ। মায়ের শরীরের মিষ্টি গন্ধ ছাড়া তারা দুই ভাই ঘুমাতে পারে না। ঘুমের ঘুরে পা সাঁতরে মাকে কাছে না পেলে তাদের গাঢ় ঘুম ভেঙে যায়। অনিন্দিতা এ নিয়ে ছেলেদের বেশ ধমকালো, সে মানতে রাজে নয়। ছেলেদের ছোট্ট হাতের মায়া মায়া বাঁধন ছাড়া তারও ঘুম আসবে না। সে প্রথমে নরম গলায় দুজনকে বোঝালো, ওরা নিজেদের সিদ্ধান্তে অটল রইল। শেষমেশ সে প্রথমবারের মতন তাদের ভয়াবহভাবে ধমকালো। এতে আরও মন খারাপ হলো দুজনের। ইজান তাদের পক্ষে নিল শেষ বেলায়। অনিন্দিতাকে বোঝালো, দাদুর কাছে থাকতে চাইছে থাক, তুমি তো এইটুকুন জায়গায় ঘুমোতে পারো না, এপাশ ওপাশ করো, নড়াচড়া করো, এজন্য ওরাও ঘুমোতে পারে না। অনিন্দিতা মুখ ঘুরিয়ে বসে রইল। ইজান রাত্রিবেলা ছেলেদের কামিনী রুমে রেখে এলো, দুজনকে শুয়ে দিয়ে বলল, বাবা কিন্তু রাতে এসে চেক দিয়ে যাব। ইহাব মিষ্টি হেসে বলল, আদরও দিও বাবা। ইজান আড্ডু চোখে তাদের দিকে চেয়ে থাকে ক্ষণকাল, পরপরই কপালে শক্ত করে কয়েকটা চুমু দিয়ে বেরিয়ে আসে।
অনিন্দিতা তখন বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে অদ্ভুত স্থিরতার সঙ্গে বসে রয়েছে। বাইরে থেকে কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মনস্থিতি বুঝতেও সময় লাগলো না ইজানের। দীর্ঘশ্বাস ফেলে সে বসলো তার গা ঘেঁষে। হাত দুটো সযত্নে মুঠোয় ভরে বলল, তুমি কেন এত ইমোশনাল হচ্ছ অনি? ওরা বড় হচ্ছে, মায়ের কষ্ট বুঝতে পারে এখন। ওরা কেন এত দ্রুত বড় হচ্ছে? ইজানকে এবার অন্যমনস্ক হলো খানিকটা। একই প্রশ্ন তারও। তাদের বয়স বাড়ছে, ছেলে দুটো চোখের পলকে বড় হচ্ছে। গভীর ভাবনায় ছেদ ঘটে ফেঁচফেঁচে কান্নার আওয়াজে। ইজানের পিলা চমকে ওঠে। ভয়ে কণ্ঠনালী বেয়ে ফাঁকা এক ঢোক নেমে যায়। গলাটাও শুকিয়ে আসে সঙ্গে সঙ্গে। অনিন্দিতা তখন তার বুকে মাথায় এলিয়ে দিয়েছে আলগোছে। ইজান ব্যস্ত গলায় শুধালো, কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? পেটে নাকি পায়ে? মালিশ করে দিই, কমে যাবে। অনিন্দিতার 2 হাত প্রসারিত করে তাকে জাপটে ধরল। কান্না থামল না। কান্নার দমকে একসময় হিসকি উঠে গেল। থেমে থেমে বলল শুধু, ব্যথা নেই, মন খারাপ। কিভাবে মন খারাপ দূর করতে পারি বলুন তো মিসেস? ইজানের অস্থিরতা কমে আসে। মেয়েটার মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিসের ক্রেভিংস হচ্ছে? ফুচকা না চিলি চিকেন? কোনটা বানিয়ে আনবো? বাবা আমার খুব মন খারাপ। আমারও। দুটো ভিন্ন খুদের সমস্যার হাওয়ায় মিলিয়ে যাওয়ার পূর্বেই উদয় হয় হারেক আধো ক্ষীণস্বরের। আমারও। 3 জোড়া দৃষ্টির গতিপথ পাল্টায় মুহূর্তেই। ঘোর উদ্বিগ্নতা এসে ভর করে তাদের অক্ষিকোটরে। একজন এগিয়ে এসে ছোট্ট দেহটাকে আগলে ধরে উৎকণ্ঠিত হয়ে বলে, কেন উশি, তোমার মন খারাপ কেন? মা বকেছে? ইউসি ঘাড় নাড়িয়ে অসম্মতি জানালো। মা বকেনি, তার মন খারাপের তেমন বিশেষ ব্যাখ্যা নেই। তবে বিশেষ কারণ আছে বটে। কারণটি হলো তার 2 ভাইয়ের মন খারাপ। ইয়াজও এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে জানতে চায়, বল বোন, মন খারাপ কেন? ইউসি উত্তর দিতে অপরাগ। ভেতরে ভেতরে কথা বলতে চাইছে সে, তবে কোথাও একটা আটকা পড়ে যাচ্ছে। কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। সে সব ছাপিয়ে তাকালো সোজা বাবার দিকে। বাবার চোখের দৃষ্টিতে আরো বেশি চিন্তা। ইজান একসময় আসে, 3 জনকে কোলে নেওয়া সম্ভব নয়। তারপরও ছেলে দুটো বড় হয়েছে। সে আলগোছে মেয়েকে কাঁধে তুলল, তবে ছেলেদেরও ভুলল না। ইউসি ঝুঁকে শক্ত করে তার গলা জড়িয়ে ধরতেই সে হাত বাড়িয়ে ছেলেদের বুকে টানে। নরম সুরে জিজ্ঞেস করে, আমার বাচ্চাদের মন কেন খারাপ? স্কুলে কিছু হয়েছে? ইহাব ব্যথির কণ্ঠে বলতে লাগে, বাবা আমার এক বন্ধু বিদেশ চলে যাচ্ছে, তার সাথে আমার আর খেলা হবে না। সে আমার তার ড্রয়িংগুলো গিফট করতো। বাবা আমার রুমের দেওয়ালে যে ছবি লাগানো ওইগুলো ওরই আঁকা। ও চলে গেছে, আমার ড্রয়িংকে এঁকে দিবে। বাবা আমি তাকে খুব মিস করব। তুমি প্লিজ তাকে মানাও, সে যেন চলে না যায়। ইয়াজেরও মন খারাপ, তবে ইহাবের মতন এত গাঢ় নয় তার পরিমাণ। ইজান এক পেশে হেসে হাত বাড়িয়ে ছেলেদের চুলগুলো এলোমেলো করে দিল। বলল, ঠিক আছে বাবা, আমি তাকে অবশ্যই থাকার জন্য বলবো। সে কবে যাবে? সামনের সপ্তাহে। ইজান খানিকক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ালো। হিউসের 2 পা আঁকড়ে ধরে ছেলেদের উদ্দেশ্যে বলল, এখন যাও, রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে তো। বাবা তুমি কি আজই যাবে? ইহাবের কণ্ঠটাও মেলান। ইজান অবাক হয়। ছেলেকে কখনোই এমন মনোরম দেখায়নি। সে কখনোই এমন করে খেলনার জন্য আবদারও করেনি। ইজান কিছুটা অনুধাবন করতে পারল। বন্ধুর প্রতি তার অগাধ মায়া জন্মেছে মনে। কিন্তু ইজানের কি করার? আরেক লোকের বাচ্চা, সেই লোক বিদেশ যাচ্ছে, সে আটকাবে কিভাবে? তবে ছেলেকে মিছে মিছে সান্ত্বনা দিতেও বা ক্ষতি কিসে? ও সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে বাবা, আজই যাব। এখন যাও, কুইকলি রেডি হয়ে নিচে এসে ব্রেকফাস্ট ছাড়ো, মায়ের আজ তারা আছে। ইউসি কাঁধের ওপর ছটফট করে ওঠে। ইজান তাকে নামিয়ে দিতেই উল্লাসে ফেটে পড়ে তর্জন করে, আমিও দিব। মায়ের ফার্স্ট ইন্টারভিউ আজ, ছুটির সময় বাবা আসবো নিতে, গেটের ভেতর অপেক্ষা করো। ইহাব বাবার হাত ছাড়ল না। ইয়াদ চলল আগে আগে, বুক ফুলিয়ে। ইজানের কোলে ইউসি, তার এই প্রথম স্কুল ভ্রমণ। বাবা তোমার বন্ধু কোথায়? জলদি ডেকে আনো, বেল পড়ে যাবে তো। ইজানের কথায় ইহাব ঘাড় নাড়ালো কেবল, পা বাড়ালো দ্রুত। নিজের ক্লাসে যাওয়ার বদলে হাঁটা ধরল অন্যদিকে। ওদিকে প্লের ক্লাস, তারা পরে কেজিতে। ইজান পিছু ডাকলো, ওইদিকে কই যাও? ইয়াজ পাশ থেকে জবাব দিল, বন্ধুর কাছে যাই বাবা। ইজান আশ্চর্য বনে, তোমাদের বন্ধুটা কি জুনিয়র? বাবা, কিন্তু সে খুব ভালো। প্রতিমধ্যে সেই নাম না জানা পুচকে বন্ধুর একচোট সুনামে কান ঝালাপালা হয়ে গেছে ইজানের। ভেতরে অধীর আগ্রহে জন্মেছে তার।
এত প্রবল কৌতূহল যে তার আননে অবধি অপেক্ষা ছটফটানি ফুটে উঠছে। ইহাব ফিরে এলো ভিড়ভাট্টা ঠেলে। ক্ষুদ্র হাতের মুঠোয় ক্ষুদ্রতার আরেক হাত বন্দি। কালো সানগ্লাসের নিচে পলক ঝাপটাতেই চোয়াল ঝুলে পড়ে ইজানের। একটা পুতুলের মতন মেয়ের হাত চেপে ধরে এগিয়ে আসছে তার ছেলে। ইজান হকচাকালো বেশ, অস্ফুট স্বরে আওড়ালো, মেয়ে বন্ধু। ইয়াজের চোখ মুখে হাসি খেলে যায়। ইহাব ঠিক ঠিক দাঁড়ায় বাবার সামনে। ইউসি রক্ষীজগুল চকচকে আগ্রহ। ইহাব নিচু কণ্ঠে বলল, বাবা এটা আমার বন্ধু নিশিন। ইজান ইউসিকে নামিয়ে হাঁটু ভাঁজ করে নুয়ে পড়ে। সানগ্লাস খুলে মেয়েটার মুখশ্রীতে গভীর নজর বোলায়। ইউসির চেয়ে বড়, তবে বোঝা দেয় যে সে স্কুলেও পড়ে। ইজান আচমকাই হেসে ফেলল। বাচ্চা কাচ্চাদের সঙ্গে শত হোক, গাম্ভীর্যের খোলস আঁকড়ে রাখতে পারে না সে। ও আলগোছে মেয়েটার হাত ধরল, খুবই হালকা স্পর্শে, আলতো করে, যেন একটু চাপ লাগলে সে ব্যথা পাবে। গলা ছেড়ে বলল, হ্যালো নিশিন, কেমন আছো? নিশিন স্বাভাবিকভাবেই জবাব দিল, ভালো আঙ্কেল, আপনি? আমিও, তোমায় দেখে আরো ভালো লাগলো। আঙ্কেল, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? ঘাড় কাত করল নিশিন। বড় বড় চোখ দুটে অঢেল মায়া। ইজান চমৎকার ভঙ্গিতে হাসল, কোমল কণ্ঠে জানতে চাইল, স্কুল ছেড়ে দিচ্ছ কেন? নিশিন খানিকক্ষণ চুপ রইল। উত্তর সাজালো সে গুছিয়ে কথা বলতে পছন্দ করে। সময় খুইয়ে সে জড়তাহীন গলায় বলল, বাবা চাই আমি যেন বিদেশে পড়ি। আচ্ছা, খুব ভালো সিদ্ধান্ত। আমার ছেলেরা তোমায় খুব মিস করবে নিশিন। তুমি মাঝে মধ্যে এসে তাদের দেখা দিয়ে যেও। নিশিন একে একে তাকালো ইয়াজ ইহাবের দিকে। ইহাবের মুখটা শুকিয়ে এইটুকুন। নিশিনেরও মন ভার। এখানে কত বন্ধু জুটেছিল, দূর দেশে গেলে কি তাদের সাক্ষাৎ মিলবে আর কোনো কালে? কথা দাও নিশিন, নাইলে আমি তোমার যেতে দেব না। ইজান ভেবাচাকা খায় দারুণ। ইহাবের তেজি কণ্ঠ, স্পষ্ট দৃঢ়তা তাতে, যেটা পেয়েছে ঠিক বাবার মতন। নিশিন সম্মতি জানিয়ে শুধু বলল, আমি বাবাকে বলবো তোমাদের সঙ্গে যেন দেখা করতে নিয়ে আসে। উত্তর পেয়ে ইহাবে বা চোখ নামায়। নিশিন, তোমার বাবা এসেছেন, জলদি আসো শোনা, মিটিং শুরু হয়ে যাবে। নিধির গলা পেয়ে চমকায় না ইজান। উঠে দাঁড়িয়ে ইউসির হাত ধরে নিধির দিকে চেয়ে একপেশে হেসে বলে, কেমন আছো নিধি? নিধি তার হঠাৎ আগমনে কিঞ্চিত চমকালো বটে, হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আজ হঠাৎ আপনি এলেন যে? ভাবিমণি আসলো না? আর একটা ইন্টারভিউ আছে নিধি, দোয়া করো। ফার্স্ট ইন্টারভিউ অ্যান্ড শি ইজ সো নার্ভাস। নিধি হাসলো। নিশিনের হাত আঁকড়ে বলল, সরি ভাইয়া, খুব ব্যস্ত আজ, পুচকুদের প্রিন্স মিটিং। ইজান মাথা নাড়ালো, সমস্যা নেই। নিবরাস মেয়েকে খুঁজতে খুঁজতে হয়রান। স্কুলের বিশাল মাঠটা বাচ্চা কাচ্চায় ভর্তি। বুকটা তার ধুকভুক করছে। মেয়েটা কোথায় যে গেল? একসময় সে থামলো। সবকিছু ছাপিয়ে তার দৃষ্টির লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষের মুখশ্রীতে আটকালো। পরিবর্তন, তার চেহারায় কত পরিবর্তন এসেছে। গোপ নেই, দূর থেকে দেখলেও চিন্তা এক বিন্দু অবধি ভুল হলো না নিবরাসের। সে ব্যতিব্যস্ত হয়ে এবার মেয়েকে খুঁজে। চোখ আটকায় ফের শাড়ি পরিহিত এক রমণীর উপর। ওই তো ক্লাস টিচার নিধি। তার হাত ধরে ছোট্ট নিশিন দাঁড়িয়ে আছে। নিবরাস অযাচিত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এক ছুটে সেখানে উপস্থিত হলো। পেছন থেকে কোলে তুলে নিল নিশিনকে। উদ্বিগ্ন নিচু স্বরে বলতে লাগলো, আম্মু এখানে কি? নিশুন শান্ত স্বরে জবাব দেয়, কিছু না আব্বু, এহাবের বাবা এসেছেন। নিবরাস কোনা চোখে ইজানের পানে যায়। তার কুচকানো ভ্রুদয়, সরু দৃষ্টি, সবটাতেই বিস্ময়ের ছাপ। নিবরাস মেয়েকে বলল, ওদের এখন টাটা দাও মা, ক্লাসে যেতে হবে। নিশিন ঘাড় ঘুরিয়ে ইহাবের দিকে তাকালো, হাত নাড়িয়ে বলল, বাই এহাব। পরপরই সে বায়ে জানালো ইয়াজকেও। শেষবেলায় কি ভেবে ইজানকেও টাটা দেখালো। এরপর আব্বুর কোলে চড়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। নিধিও চলে গেল এক ফাঁকে। সেই এই স্কুলে চাকরিরত 6 মাস যাবৎ। ইজানের সঙ্গে একবার শুধু দেখা হয়েছিল। অনিন্দিতা পরিচয় করিয়ে দিয়েছে সেদিন। বালুর উপর তার দৃষ্টি স্থির ইহাবের। অশ্রুকণা অক্ষিপুটে ভিড় জমাচ্ছে। ইজান ডাকলো, ইহাব, ক্লাসে যাও এখন, বাবা চলে যাব। বাবা তুমি তো ওকে আটকালে না। ইজান হতাশ নিঃশ্বাস ছাড়ে। সামান্য ঝুঁকে ছেলের গোছানো চুলের ওপর হাত বুলিয়ে বলে, কিভাবে আটকাবো বাবা? তুমি কি তোমার মা আর আমাকে ছাড়া থাকতে পারবে? পারবে না। ওর ব্যাপারটাও তেমন। তবে ও বলল তো মাঝে মধ্যে এসে দেখা দেবে তোমাদের।
সে তাকালো এবার ইয়াজের দিকে। সে ভাবশূন্য, অতিরিক্ত আবেগ তার ভেতর নেই। সামান্য মন খারাপ হয়, সময়ের সঙ্গে হুহুক করে তা উড়েও যায়। ইজান তার মাথায়ও হাত বুলিয়ে বলল, ভাইকে দেখে রেখো। বাবা, আসি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে কালো রঙের বিএমডাব্লিউ দাঁড় করানো। রাস্তার কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িটি দারুণ মনোযোগ কাটছে। পথযাত্রীদের রোদের অল্প আলোর ঝলকানিতে গ্লাসগুলো চিকচিক করছে। অনিন্দিতা রাস্তার এপাশ থেকে সহজেই চিনে ফেলল। সাবধানে রাস্তা পার হয়ে গাড়ির নিকট গিয়ে পেছনের গ্লাসে টোকা দিল, কিন্তু গ্লাস থামলো ড্রাইভিং সিটের পাশেরটা। অনিন্দিতা সরু চোখেছে সেদিকে এগোয়, বলে, ড্রাইভার কোথায়? তুমি ড্রাইভারের খোঁজ করছো কেন অনি? আমার আশাটা কি তোমার পছন্দ হয়নি? অনিন্দিতা ঠোঁট চেপে হাসি আটকায়। কণ্ঠে কতটা আকুলতা লোকটার। সামান্য একটা প্রশ্ন কেউ এত গভীরভাবে পর্যবেক্ষণ করে। অনিন্দিতা জবাব না দিয়ে গাড়ির সামনের দিকে ঘুরে গিয়ে ফ্রন্ট সিটে উঠে বসলো। দরজা আটকে কোলের উপর থেকে ফাইল পেছনের দিকে রাখতে রাখতে অন্য প্রসঙ্গ তুলতে চাইল। সেফটি ছাড়া বের হন কেন ইজান? ইজানের চোখ দুটো কালো সানগ্লাসে ঢাকা। আস্তার পরনে সাদা রঙের একটা শার্ট, ধূসর রঙের প্যান্ট। তাকে দেখতে কিছুটা সদ্য ভার্সিটি পাশ করা যুবকের মতন লাগছে। বিশেষ করে গোপ কামানোর পর থেকে তার চেহারার গাম্ভীর্যতা একটু হ্রাস পেয়েছে। জবাব না পেয়ে অনিন্দিতা ফের প্রশ্ন ছুড়ে,